আগ দুপুরে বইনা এলো অনিতার কাছে। সৃজন বেরোচ্ছিল সেই মুহূর্তে। তাদের কথোপকথনে জানতে পারলো বিকেলে ছেলের বাড়ির লোক আসবে বসুন্ধরার বিয়ের তারিখ নির্ধারণ করে পত্র করতে। এই মাসে বিয়ের তারিখ একটাই, যে তারিখে সৃজনীর বিয়ে সেই তারিখেই বিয়ে ঠিক হতে চলেছে বসুন্ধরার। সৃজনী তা শুনে বেশ খুশি হলো সবাই, শুধু সৃজন খুশি হতে পারল না। ছেলেটার প্রতিটা কথা আজ শুনেছে সে। গঙ্গাবুড়ির সঙ্গে কথা চালিয়ে গেলেও মনোযোগ তার বাইরেই ছিল। দুজনের কথোপকথন অনায়াসেই এসেছে কানে। ছেলেটাকে মোটেও সুবিধার মনে হয়নি তার। না হয়েছে কথাগুলো, নাকি চরিত্র। যাওয়ার সময় বসুন্ধরা বাড়ির সামনে দেখা হলো দুজনের। বসুন্ধরা দুর্বা তুলছিল, সৃজনকে দেখা মাত্র চোখ ফিরিয়ে নিল। সৃজন যে সব শুনতে পেরেছে ঘরের থেকে, তা বসুন্ধরার আন্দাজ করে নিতে একটু অসুবিধা হয়নি। ঘর থেকে শুনতে পাওয়ারই কথা। গঙ্গাবুড়ি না হয় কানে একটু কম শোনে, কিন্তু সৃজন তো আর কানে খাটো নয়। সৃজনের ইচ্ছা করলো বসুন্ধরাকে জিজ্ঞেস করতে তার কি পাত্র এতই পছন্দ হয়েছে, কিন্তু অনধিক চর্চা করলো না। চলে গেল নিজ গন্তব্যে। কয়েকজন আত্মীয় স্বজনরা আসছে আজ ঢাকা থেকে, তাদের আনতে যেতে হবে। আজ আসবে অল্প কয়েকজন, আগামীকাল আসবে বেশিরভাগ বন্ধু ও আত্মীয় স্বজনরা, আর বাকিরা আসবে বিয়ের দিন। সন্ধ্যের মাঝে সম্পূর্ণ হলো সমস্ত কার্যক্রম। পত্র হলো প্রণব আর বসুন্ধরার নামে। সৃজনের বিয়ে মোটামুটি আনুষ্ঠানিকভাবে হলেও বসুন্ধরার বিয়ে কোনো রকমের নিয়ম কাজ সেরে সম্পূর্ণ হবে বলেই সিদ্ধান্ত প্রণবের। জমকালো আয়োজন তার চাই না। এই সিদ্ধান্তে বসুন্ধরার পক্ষের সকলে যতটা খুশি হয়েছে, ঠিক ততটাই অখুশি হয়েছে প্রণবের পরিবার। একে তো পণ নিতে দিল না, তার ওপর ঘরোয়া আয়োজনে বিয়ে। প্রণবের মায়ের থেকে এবার তার বাবা বেশি রেগে গেছে, কিন্তু ছেলের জেদের কাছে বাড়ি থেকেই যে হার মেনে এসেছেন, এখন আর কি করার আছে। বসুন্ধরা সে রাতে আর ঘুমের বাউন্ডারি ছুঁতে পারল না। অদ্ভুত অশান্তিতে কাটল পুরো রাত। ভোর হলে ঘুম ধরা দিল চোখে। আজও যাওয়া হলো না গঙ্গাবুড়ির বাড়ি। সৃজন হাঁটতে গিয়ে তাই আজও দেখা পেল না চঞ্চল বসুন্ধরার। তবে আজ আর গঙ্গাবুড়ির বাড়ির ভেতর ঢুকলো না আমের বস্তা টানার ভয়ে। সে নিশ্চিত ভেতরে গেলেই আমের বস্তা ধরিয়ে দেবে হাতে, কাঁধেও দিতে পারে, কিংবা মাথায়। কেমন লাগবে দেখতে, কুলি না আম বিক্রেতা? অন্যদের কাছে ভিন্ন কিছু মনে হলেও সৃজনের কাছে নিজেকে চোরই মনে হবে, একদম পাক্কা চোর। ইদানিং এই চুরির বিষয়গুলোই তার মাথায় বেশি ঘুরপাক। আগামীকাল গায়ে হলুদ, পরশু বিয়ে, তাই আজ আর ভোরবেলা ঘরে রইল না বসুন্ধরা। অন্ধকার থাকতেই বেরিয়ে গেল। আবছায় অন্ধকার কাটতে শুরু করবে এক্ষুনি। কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে মাথায় তুলবে সূর্য। আজ গঙ্গাবুড়ির বাড়ি যাওয়ার আগেই দেখা হলো সৃজনের সঙ্গে। সৃজন এই কদিন না দেখতে পেয়ে ধরেই নিয়েছিল বসুন্ধরা আজও বের হবে না। তাই বসুন্ধরাকে দেখে বেশ অবাকই হলো। তবে সৃজন আজ আর একা বেরোয়নি। সৃজনের সঙ্গে সৃজনীও তাদের বন্ধুবান্ধব আর কাজিন মহলও রয়েছে। সৃজনী বসুন্ধরাকে ডেকে পরিচয় করিয়ে দিল সকলের সঙ্গে। পরিচয় পর্ব বেশ বিরল ধারায় হলো। কাক ভরে রাস্তায় দাঁড়িয়ে এভাবে চেনা পরিচয় হয় নাকি? কেউ কারোর চেহারা দেখতে পাচ্ছে না পরিষ্কার। মিনিট পাঁচেক পর বসুন্ধরার কাছে তার বেরোনোর উদ্দেশ্য বাকিরা জানতে চাইলে সৃজন বেশ রসিয়ে রসিয়ে বলল, ছি ছি, কি জিজ্ঞেস করছিস তোরা? এসব কেউ জিজ্ঞেস করে? ম্যানার্স নেই তোদের? এখন ও বলবে কি করে আমি চুরি করতে যাচ্ছি? বসুন্ধরা বেশ স্বাভাবিকভাবেই বলল, আমি চুরি করবা যাই, আপনারা যাইবেন? সবাই বেশ উৎসুক হলে বসুন্ধরা বিস্তারিত বলল। সবাই রাজি তো হলোই, এমনকি হই হুল্লোড় আর উল্লাসে মেতে উঠল, যেন বিশ্ব জয় করবে আজ সকালে। কিন্তু সবার উল্লাসে কলস উপুর করল সৃজন। বাত সাগলো কড়া ধমকে। তার কথা, সে আজ তো নিজে যাবেই না, বাকিদেরও যেতে দেবে না। সৃজনের ঘোর অসম্মতিকে সম্মতিতে পরিবর্তন করায় পায়ে তারা জমাতে সৃজনীর শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেল। তার কথা, কাল থেকে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু। বিয়ের পর আর এসব উপভোগ্য বৈচিত্র্যতা সে ছুঁতে পারবে না। তখন ভারী কী হবে চলন, পাল্টে যাবে জীবনের গতি। তাই আজ সারাদিন যতটা সম্ভব সিঙ্গেল জীবনটাকে উপভোগ করবে সে। ভাই হিসেবে তাকে বাধা দেওয়া তো চলবে নাই, উল্টে দায়িত্ব সহিত সঙ্গ দিতে হবে সবেতেই। এইসব দাবি নিয়ে সৃজনকে কাবু করে শেষমেশ গঙ্গাবুড়ির বাড়ির দিকে এগিয়ে গেল সকলে। বসুন্ধরা আজ আর সাঙ্গপাঙ্গদের ডাকতে গেল না। এদের নিয়েই প্রস্তুতি নিল জমকালো চুরির আসর জমাতে। বাড়ির সামনে গিয়ে ফিসফিস করে সবাইকে বলল, দাঁড়ান সবাই, আমি একটু বুড়ির হাল হাকিকাত একটু দেখে আহি। জাগ না থাকলে বিপদ, পিড়েতে পিড়েতে স্বর্গের পথ ধরাইব। থেমে এদিক ওদিক তাকিয়ে সবার চোখে ভয়ের ছাপ দেখে পুনরায় বলল,
আম গড়ে ধরাইবো না, বুড়ি নিজে ধরবো, গায়ে বল নাই তো। সৃজনী ফিক করে হেসে দিল। সৃজন ইশারায় বলল চুপ থাকতে। বসুন্ধরা গঙ্গাবুড়ির ঘরের সামনে পেছনে হেঁটে ভালো করে পরিবেশ পর্যবেক্ষণ করে ফিরে এসে বলল, বুড়ির ঘুম ভাঙে নাই, আহেন সবাই, কোনো শব্দ জানি না হয়। বাড়ির ভেতরে বিশাল উঠোন জুড়ে 10-12টা আম গাছ। প্রতিটা গাছের নিচে বিছিয়ে আছে মোটা কাঁথার ন্যায় আমের আস্তরণ। সবাই এত আম পড়ে থাকতে দেখে এক একজন এক এক গাছতলায় দৌড়ে গেল আম কুড়াতে। যে যেভাবে পারছে ওড়না কিংবা জামার খোপে ভরে নিচ্ছে হরেক জাতের আম। শেষমেশ হাতে পায়ে না কুলোতে পেরে সবাই এক জায়গায় জড়ো করলো সমস্ত আম। এসব থেকে দূরে রইল শুধু সৃজন। এক একজনের পাগলা মিশে ভিডিও করার চেষ্টা করলো, তারপর চুপচাপ দাঁড়িয়ে রইল আম গাছের সঙ্গে হেলান দিয়ে। এক পর্যায়ে একজন প্রস্তাব রাখলো গাছে ওঠার। বসুন্ধরা বলল সে উঠবে। সঙ্গে সঙ্গে বাকিরাও চারিদিকের কিছু মাঝারি গাছে চোখ বুলিয়ে বলল তারা উঠবে। কিছু গাছ আছে লম্বায় খাটো, তবে ঝাপড়া মাথা, অনায়াসেই ওঠা সম্ভব। নিজে হাতে একটা আম হলেও পেরে খাওয়ার উপচে পড়া শখ নিয়ে সবাই পুরোদমে প্রস্তুত। সৃজনকে উৎসাহ দিল। এমন সুযোগ আর পাবে না বলে লোভ জাগানোর বৃথা চেষ্টা করলো একে একে সবাই। সবার এত আগ্রহ দেখে বসুন্ধরা আন্তর্জাতিক মানের উস্কানি বার্তা ছুড়ল সৃজনের উদ্দেশ্যে। আপনারা উঠেন, ওনার জন্য প্যারা নিয়েন না, সবাই সব পারে না, উনি নিচেই ঠিক আছে। আমি তো আছি, গাছে উঠা সবার আগে ওনারে 2টা আম দিয়ালমু। উনি 2 হাতে 2টা আম লইয়া বইয়া বইয়া চুষবো, আর আমগো পাহারা দিব দারোয়ান, আমগোর দারোয়ান। সৃজন দারুণ গতিতে খেপে গেল। বসুন্ধরার দিকে তেড়ে গিয়ে বলল, সাইজ করে আঙ্গুলের কথা একটা হাতির সমান, এক আছড়ে ব্যাং ছানা বানাবো, ইচড়ে পাকামো বেরিয়ে যাবে। ততক্ষণে সৃজনী টেনে সরিয়ে এনেছে সৃজনকে। এখন বলছে, ধরা পড়ে যাব ভাই, চুপ কর, চুপ। আমি চুপ করব? আমি? ওই মেয়েটা যে পায়ে পা লাগিয়ে ঝগড়ার পায়তারা করে সব সময়, চোখে দেখিস না? ফাজিল একটা। সৃজনী ভাইকে শান্ত করতে বসুন্ধরাকে ফাঁকা ধমকে বকুনি দিল। বসুন্ধরা বলল, ওনার মুড়ো থাকলে গাছে উঠুক, আমি কি টাইনা ধরছি? সৃজন মারকাট এক চাহনি দিয়ে বোনকে সরিয়ে সবার আগে নিজেই উঠল সব থেকে মোটা ও লম্বা গাছটায়। সবাই চেয়ে চেয়ে তামাশা না দেখে নিজেরাও যার যার সুবিধা অনুযায়ী গাছ বেছে নিয়ে উঠতে লাগলো। সবাই ভালো করেই জানে সৃজন এসবে বেশ পারদর্শী। ছোটবেলা থেকে তার গ্রামেই কেটেছে যে। সৃজন সুরসুরিয়ে গাছে উঠে সবার আগে 2টো আম ছিঁড়ে বসুন্ধরার মাথায় ফেললো ঠাস করে। হাঁ করে উপরে তাকিয়ে শহুরে মানুষটাকে বান্দরের মতো ঝুলে ঝুলে আম পাড়তে দেখছিল বসুন্ধরা এক মনে। মাথায় আম পড়তেই তেলে বেগুনে জ্বলে উঠল। বিড়বিড়িয়ে কিছু বলে ঠান্ডা লড়াইয়ে নামতে উঠতে গেল গাছে। শাড়ি পরেও এত সুন্দর গাছে ওঠার কায়দা দেখলো সবাই এক নজর। বসুন্ধরা একটা আম ছিঁড়েই ছুঁড়ে মারল গঙ্গাবুড়ির ঘরের চালে। সে তো রোজ চোর হয়ে দৌড়ানি খাচ্ছে বুড়ির, আজ সৃজনকেও খাইয়েই ছাড়বে, ভালো মানুষই বের করে দেবে। গঙ্গাবুড়ি বুলেটের গতিতে কয়েক সেকেন্ডের মধ্যেই বেরিয়ে এলেন বাইরে, যেন চোখ খুলেই দৌড়ে বেরিয়ে এসেছেন চোরের আভাস পেয়ে। সবাই হতভম্ব, কেউ বসুন্ধরাকে আম ছুটতে দেখেনি, তাই জানে না এই আকামের শিরোমণি স্বয়ং বসুন্ধরা। সবাই ভাবছে আম নিজেই ধপাস হয়েছে ঘরের চালে। গঙ্গাবুড়ি ঘর থেকে বেরিয়ে উঠোনের কোণে আম জড়ো করা দেখে টের পেলেন চুরি হতে হতেও হয়নি। এও বুঝলেন চোর বাড়িতেই আছে। মোটা গাছগুলোর আগে পিছে ডানে বামে ঘুরলেন চোরের সন্ধান করতে, বাঁশ ছাড়াও গেলেন, কিন্তু হদিশ পেলেন না কারোর। গত 2 দিন যাবৎ কেউ আসে না আম কুড়াতে। বসুন্ধরা আসে না বলে তার সাঙ্গপাঙ্গরা সাহস পায় না আসতে। আজ শব্দ শুনে ভেবেছিল বসুন্ধরাই এসেছে, কিন্তু কাউকে দেখতে না পেয়ে উঠোনে বসে পড়লেন গাছের শিকড় পেতে। বসে বসেই হম্বিতম্বি করতে লাগলেন বসুন্ধরাকে উদ্দেশ্য করে। তার মুখের ভাষায় আজ আরও এক ধাপ উন্নতি ঘটেছে। একাধারে গাল দিয়ে যাচ্ছেন তিনি অক্লান্ত মনোযোগ ধরে রেখে। বসুন্ধরার উসখুস লাগছে বুড়ির সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে না পেরে। ইচ্ছে করছে এক লাফে নেমে গিয়ে চাপার রোল ছোটাতে। এদিকে বাকিদের আত্মা শুকিয়ে কাঠ, চোখে মুখে আতঙ্ক, ধরা পড়লে লজ্জায় মাথা কাটা যাওয়ার এক আকাশ সমান ভীতি। মনে হচ্ছে এক্ষুনি ঠাস করে গাছ থেকে পড়বে বুড়ির সামনে। বিশেষ করে সৃজনের ভয়টা বেশি। সে যেই গাছে উঠেছে সেই গাছের নিচেই এখন গঙ্গাবুড়ি। এর মধ্যেই গঙ্গাবুড়ির ঘরের পেছনে বিকট শব্দ হলো। 4-5টা আম একসাথে ছুঁড়ে মেরেছে সৃজন। বুড়ি সেদিকে ছুটে গেলে সৃজন বাকিদের ইশারায় নামতে বলে নিজেও হুড়মুড়িয়ে নেমে পড়ল। বসুন্ধরা সৃজন আগে আগে নেমে দাঁড়ালেও বাকিদের নামতে খানিকটা সময় লাগলো, বিশেষ করে সৃজনই আর তার বন্ধুদের। শেষ রক্ষার হলোই না। গঙ্গাপুরীর লাঠি এসে সবার আগে সৃজনের পশ্চাৎ সেই দুম করে লাগলো ঠেসে।
সৃজন উফ বলে পেছনে ফিরে গঙ্গাবরীর মুখ দর্শন করতে না করতেই বাহুতে আরও একবার পড়ল লাঠি। মুহূর্তে ইঁদুর বেড়ালের দৌড় প্রতিযোগিতা শুরু হলো। বসুন্ধরা আগেই দেখেছিল গঙ্গাবুড়িকে ফিরে আসতে, তাই গাছের আড়ালে দাঁড়িয়ে পড়েছিল যাতে হদিশ না পায় বুড়ি। মিনিট খানিক দৌড়ে সৃজন বসুন্ধরা রোজকার কাণ্ডের বুদ্ধি খাটালো বাকিদের পালানোর সুবিধার্থে। বসুন্ধরা যেমন দৌড়াতে দৌড়াতে বাড়ির বাইরে চলে যায়, তার সাঙ্গপাঙ্গদের বের করার সুযোগ করে দিয়ে সৃজনও তেমনি বাড়ির বাইরে জমির দিকে চলে গেল সৃজনীদের পালাতে দেওয়ার জন্য। সবাই গাছ থেকে নেমে বাড়ির বাইরে চলে গেলে থামলো সৃজন। এদিকে গঙ্গাবুড়ি দুমদাম সৃজনের পিঠ কাঁপাতে লাগলো। গঙ্গাবুড়ির শক্তিহীন হাটের লাথির আঘাতে তেমন কোনো হেলদোল সৃজনের শরীরে না হলেও সে ব্যথা পাওয়ার ভঙ্গিতে শব্দ করে লাফালাফি করতে লাগলো। সৃজনের বেশ লাগছে সময়টা, একদম ছেলেবেলা ফিরে পেয়েছে যেন। তার কাছে সময়টা উপভোগ্য। আচমকা বসুন্ধরা তেড়ে এসে গঙ্গাবুড়ির লাঠি টেনে ধরে বলল, তারে আমি নিয়ে আইছি, মারলে আমারে মারো। বসুন্ধরার মনে হচ্ছিল গঙ্গাবুড়ি শুধু তাকে দৌড়ানি দেবে, তাকে মারবে, সৃজনকে নয়। ভাবছিল সৃজন যেন তার অধিকারে ভাগ বসিয়েছে, তাই এসে বাদ সাধল। এদিকে সৃজনের মোটেও মনে ধরল না তা। ফুঁসে উঠে বলল, আমি নিজ ইচ্ছেতে এসেছি, কেউ আমাকে কোলে করে নিয়ে আসেনি এখানে, তাই ঠাকুমা মারলে আমায় মারবে। আপনি গাছে উঠছেন আমার দেখাইতে, নিজে নিজে উঠেন নাই। তোমাকে দেখানোর জন্য আমি গাছে উঠবো? আমি নিজে উঠিনি তো কি, তুমি আমার পেছনে ঠেলে উঠিয়েছো? ছামার কাইচালো, আমার গায়ে আর বল নাই, তোরা দুইটা করগা মারামারি, আমি পারুম না। গঙ্গাবুড়ি মহা বিরক্তি নিয়ে বাড়ির পথ ধরলেন। গঙ্গাবুড়ি চলে গেলেও দুজনের ঝগড়া থামলো না, চলল আপন গতিতে। উড়নচণ্ডী বসুন্ধরাকে সৃজনীর বন্ধু বান্ধব ও ভাই বোনদের বড্ড মনে ধরেছে। বসুন্ধরার সঙ্গ তাদের কাছে বিশেষভাবে উপভোগ্য, তাই সবার আবদারে সৃজনী নিজে গিয়ে বিনার কাছে বলে বসুন্ধরাকে সাথে নিয়ে এলো বাড়িতে। সারাদিন বেশ ভালোই উড়ে উড়ে কাটালো বসুন্ধরা। সৃজনীর কাছে চিপকে রইল সকাল থেকে দুপুর অবধি। দুপুরের খাওয়া দাওয়াও হলো সবার সাথেই। বিকেলে বসুন্ধরাকে বাড়ি ফিরিয়ে দিতে গেল সৃজনী। গ্রামের পরিবেশ সম্পর্কে জানে সে, এখানে মেয়েদের গায়ে কলঙ্ক লাগতে সময় লাগে না। যেহেতু নিজে দায়িত্বের সাথে নিয়ে এসেছিল, তাই নিজেই দিতে গেল বাড়িতে। সাথে সৃজন বাদে বাকি সবাই গেল বসুন্ধরার সঙ্গে। সৃজন তার বাবার সঙ্গে বিয়ের আয়োজনে ভীষণ ব্যস্ত। এদিকে স্বপন দাসের বাড়ি নতুন কুটুমের ধুলো পড়েছে। প্রণবের মা সাথে তার বোন, যা, ননদ আরও কজন সাথে নিয়ে এসে মহা তুলকালাম বাঁধিয়েছে। চলছে উচ্চবাচ্য কথার ফোড়ন। বসুন্ধরা বাড়ির কাছাকাছি অবধি আসতেই হট্টগোল শুনল সবাই। বাকিদের রেখে বসুন্ধরা দৌড়ে গেল ভাগের ভেতরে। হবু শাশুড়িকে জটলার মাথা হিসেবে পেয়ে নেতিয়ে গেল জ্বলে ওঠা বসুন্ধরা। ততক্ষণে সৃজনীও এসে দাঁড়িয়েছে পেছনে। সামনে থেকে বিনা বসুন্ধরাকে দেখে চিৎকার করে বলল, ঘরে যা বসু, তুই ঘরে যা। বিনার চিৎকারে বসুন্ধরার উপস্থিতি টের পেয়ে এবার বসুন্ধরার দিকে ধেয়ে এলো 20-25 জোড়া চোখ, ধেয়ে এলো এক জোড়া পা। সবার মনোযোগের কেন্দ্রবিন্দু আচমকা বসুন্ধরা। প্রণবের মা বসুন্ধরার সামনে এসে দাঁড়াতেই বিনা দৌড়ে এসে চাপটে ধরল বসুন্ধরাকে। সহসা চমকালো সৃজনীরা সকলে। পরিস্থিতি মোটেও ভালো ঠেকলো না তাদের। মাকে কল করলো সে বিষয়টা জানাতে। ওপাশ থেকে রিসিভ হলো না, অতঃপর সৃজনকে কল দিল। রিসিভ হলেও সংক্ষেপে জানালো পরিবেশের বাতাবরণ, বলল আসতে। তলে তলে আকাম কইরা আবার আমার পোলার মাথা চাবাইয়া খাইছস? পোলায় আমার বিয়ার লাইগা পাগল, আর তার সামনে এখনই কোনো কথা কম যায় না তোর সপক্ষে। বিয়ার পর না জানি কি হইতো, 2 দিন এমন বস করছস, কি দেখাইয়া কি ভাবছিলি? আকাম যা করছস তাতে পেট বাজায় গেলে আমার পোলার নামে চালাইয়া দিতি, তাই না? দিদি চুপ করেন, চিৎকার করে বলল বিনা। বলতে বলতে বসুন্ধরাকে ঘরে নেওয়ার চেষ্টা করলো ভিড় কাটিয়ে। এদিকে বসুন্ধরা তেতে উঠেছে। কলঙ্কের ভয়ে মন গেঁথে বসলেও চুপ থাকার সিদ্ধান্ত সে কিছুতেই নিতে পারল না। বিনার বাহুবন্ধন সরে গিয়ে প্রণবের মায়ের মুখোমুখি হয়ে গেল সে। পোলার লগে পারেন না, পারেন মানুষের মেয়ের লগে? পোলা মানুষ করতে পারেন নাই, হে দোষ মানুষের মেয়ের? আগে নিজের পোলারে সামলান। আমার জ্যাঠায় যায় নাই আপনার বাড়ি বিয়ার সম্বন্ধ নিয়ে, আইসেন আপনারা, আর আমার বাড়ি দাঁড়ায় আমার নামে কলঙ্ক লেপেন কোন ভিত্তিতে? আপনি দেখছেন আমার আকাম করতে, না আপনারে পাহারায় রাইখা আমি আকাম করতে গেছিলাম? বসুন্ধরার কথা শেষ না হতে হতেই পিঠে কিল পড়ল বিনার হাতের। কাঁদতে কাঁদতে বলল বিনা, চুপ কর মুখ পুরি।
বসুন্ধরাকে টেনে নিয়ে যেতে লাগলো ঘরের ভেতর। পেছনে প্রণবের মা ও তার পরিবারের লোক ক্ষেপে উঠল দ্বিগুণ। জোকের মতো লেগে পড়লো যেন রক্ত চুষতে। শব্দের লাভা জড়ানো তীর ছুটতে লাগলো একের পর এক। মুহূর্তের মধ্যে বসুন্ধরাকে শত সহস্রবার পতিতা তুল্য করালো কয়েক জোড়া মুখ। কলঙ্কের ছিটে ফোটা লাগার ভয়ে যে বিনা ছিল ততষ্ট, সে কলঙ্ক দমকা হাওয়ার ন্যায় জাপটে এসে ধরল বসুন্ধরার গায়ে। ভাঙল বিয়ে। স্বপন দাস ও বিনা পারল না বসুন্ধরার গা বাঁচাতে। আশেপাশের মানুষ উঠান জুড়ে ছিছি করতে ব্যস্ত। কানাকানি, ফিসফিসানি, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। তবে কি শেষ হলো সব কিছু, নাকি সবে শুরু? বিনা বসুন্ধরাকে ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে দিল। বাইরে এসে নিজেকে শক্ত করে মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে নেমে গেল দুরারে। স্তব্ধ বনে যাওয়া বিনাকে নতুন করে জ্বলে উঠতে দেখে বেশিক্ষণ টিকতে পারল না প্রণবের পরিবার। ভারী ও সুচালো ধারার স্বল্প কয়েক কথার পরেই বাড়ি ছাড়ল তারা। যাওয়ার আগে রেখে গেল ভেঙে পড়া দুটো মানুষ। অনেকক্ষণ হলো বসুন্ধরা দরজা খোলার অনুরোধ নিয়ে চিৎকার করে বিনা আর স্বপন দাসকে ডেকে যাচ্ছে এক নাগারে। বিনা দরজার সামনেই বসা, স্বপন দাস সদ্য খালি হওয়া উঠানের এক কোণে দাঁড়িয়ে। দুজনেই স্তব্ধ। বাড়িতে এ সময় অনিতা এলো সাথে তাপস সরকারকে নিয়ে। সৃজনী ডাকতে গিয়েছিল বাবা মাকে। সৃজনকে বলেছিল মাকে জানাতে, কিন্তু সে নিজেই বাড়ির বাইরে আছে। সেও মাকে ফোন করে পাচ্ছিল না, তাই শেষমেশ সৃজনী নিজেই বাড়ি গিয়ে ডেকে এনেছে তার বাবা মাকে। তবে নিজে আসতে পারেনি, বাড়ির অতিথি সামলাতে থেকে গেছে। তাপস সরকার সরাসরি কিছু জিজ্ঞেস করাতে দ্বিধাবোধ করছেন। বিব্রত ভঙ্গিতে অনিতাকে ইশারা করলেন পরিস্থিতি সামলাতে। অনিতা বিনার কাছে যেতেই সে হাউমাউ করে কেঁদে উঠল মাটি চাপড়ে। অনিতা দুহাতে জড়িয়ে নিল ভেঙে পড়া মানুষটাকে। মনে মনে শব্দ খুঁজতে লাগলো, কিন্তু কোনো শব্দে সান্ত্বনা দিলে খানিক ঠান্ডা হবে বিনার তপ্ত বুক। তাপস সরকার খানিক দূরে গিয়ে বসলেন স্বপন দাসের সঙ্গে। অনিতা কিছু জিজ্ঞেস না করলেও বিনা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো মূল ঘটনার টুকরো টুকরো কিছু অংশ। সব মিলিয়ে অনিতা যা বুঝলো তার মানে দাঁড়ালো, প্রণবের মাকে কেউ একজন বলেছে তারা দেখতে আসা দুদিন আগে শহরে এক ছেলে এসেছিল বসুন্ধরাকে দেখতে। যখন ছেলের সাথে একলা ঘরে কথা বলতে দেওয়া হয়েছিল বসুন্ধরাকে, তখন বন্ধ দরজার পেছনে ঘটে গেছে দুর্ঘটনা। সম্মানহানি হয়েছে বসুন্ধরার। গ্রামে সম্মান হারানোর ভয়ে কোনোরূপ ঝামেলা ছাড়াই সে ছেলেকে তার পরিবার সহ বিদায় করা হয়েছিল সেদিন। তারপর সেই ছেলের পাপের দায় চাপাতে ঝড়ের গতিতে বিয়ে এগিয়েছে প্রণবের সঙ্গে। আরও কিছু কথা বলল বিনা, তবে সবটা ঠিক ঠাউর করে উঠতে পারল না অনিতা। তবে বুঝলো কিছুটা এমনই ছিল প্রণবের মায়ের দাবি। প্রথম দিকে প্রণবের পরিবারের সাথে বিনা দ্বিগুণ হারে তর্ক করলেও শেষমেশ মাথা নুয়ে পড়েছিল তার, কুলিয়ে উঠতে পারছিল না। ওদিকে দরজার ওপাশে বসে সবটাই শুনেছে বসুন্ধরা। এতক্ষণে ভেঙে পড়েছিল আকাশ পাতাল চিন্তায়। নিজের থেকে দ্বিগুণ চিন্তা তার জেঠু আর বড়মান সম্মান নিয়ে। কেঁদে কেটে চোখ মুখ ফুলে একাকার। এবার ঝামেলার মূল বিষয়বস্তু শোনার পর যেন আশার আলো পেল বসুন্ধরা। আগে পিছে ভাবলো না পরিণতির কথা। দরজার ওপাশ থেকেই গড়গড়িয়ে বলে বসলো, সব মিথ্যা বড় মা। ওই পোলা আমার গায়ে হাতও দেয় নাই। আমি মিছা কথা কইছিলাম, বিশ্বাস করো। সবাই ভুল জানে, আমি সবাই সত্যি কথা কইয়া দিব। ঠাস করে দরজা খোলার আওয়াজ হলো। বিনা দরজা খুলে বসুন্ধরার সামনে এসে দাঁড়িয়েছে বিস্ময়কর প্রতিক্রিয়া নিয়ে। চোখে মুখে উপচে পড়ছে রাগের ফোয়ারা। বসুন্ধরা এত সময় ধরে এত কিছু বলে কান্নাকাটি করেও দরজা খোলাতে পারেনি। এই পর্যায়ে এই কথার পর বিনাকে দরজা খুলে সামনে এসে দাঁড়াতে দেখে ভরসা পেল। বড়মাকে জপটে ধরে এক নাগারে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি সব কলঙ্ক মুইসা দিব বড় মা, তুমি কাইন্দো না। আমার গায়ে কেউ হাত দেয় নাই। ওই স্যারা তোমার নিয়ে আমার নিয়ে খারাপ কথা কইছিল, তাই শিক্ষা দিতে আমি ওই কথা কইছি। আমি সব প্রমাণ। বিনা মুহূর্তের মধ্যে বসুন্ধরার হাত ঝ্যাংটা মেরে সরিয়ে দরজা লাগিয়ে দিল সশব্দে। অনিতা কেঁপে উঠল দরজার সামনে দাঁড়িয়ে। ওদিকে বিনা বিস্ফোরকের ন্যায় বেপরোয়া হয়ে উঠেছে। রাগে দুঃখে একের পর এক প্রহার করতে লাগলো বসুন্ধরার গায়ে। বসুন্ধরার চিৎকার করে কান্নার শব্দে বাইরে উপস্থিত তিনটি মানুষ ঠিক বুঝে গেল ভেতরের পরিস্থিতি। দরজা ধাক্কিয়ে লাভ না হলে স্বপন দাস ও তাপস সরকার মিলে ভেঙে ফেললেন দরজা। ভেতরের রণমূর্তি ধারণ করা বিনাকে আটকে নিলেন স্বপন দাস, সাথে চড় থাপ্পড়ের আশ্রয় নিলেন নিজেও। বউয়ের গায়ে সহসা হাত তোলা পুরুষ নন তিনি। তবে আজ বসুন্ধরার অবস্থা দেখে নিজেকে সামলাতে পারলেন না। বসুন্ধরার নেতিয়ে পড়া শরীর আগলে ধরেছেন অনিতা। রক্তে মেখে আছে বসুন্ধরার কাঁধ আর মুখ জুড়ে। তাপস সরকার দ্রুত কল করলো সৃজনকে, গাড়ি লাগবে। বসুন্ধরার অতি শীঘ্রই চিকিৎসার প্রয়োজন। বসুন্ধরাকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই প্রণব এসে উপস্থিত হলো খালি বাড়িতে। দুয়ারে কিছু জায়গায় রক্তের দাগ পেয়ে চমকে উঠল।
তার উপর আবার দরজায় তালা। স্বপন দাসকে কল করে না পেয়ে বাড়ির বাইরে এসে ভাবলো কোথায় গেলে বসুন্ধরার খোঁজ পাবে। আশেপাশে কাউকে জিজ্ঞেস করতে কিছুতেই কোনো খোঁজ না পেয়ে দুয়ারেই বসে রইল। এদিকে সন্ধ্যের মুখে মুখে পুরো গ্রাম রটে গেল স্বপন দাসের ভাস্তিকে দেখতে আসা পাত্র সম্মানহারি করে পালিয়েছে। তাই গা বাঁচাতে দুদিনের মাথায় আশীর্বাদ আর এক সপ্তাহের মধ্যে বিয়ের আয়োজন করা হয়েছিল। তাও আবার ঘটা করে নয়, নিজেদের আত্মীয় স্বজন নিয়ে কোনো মতে বিয়ে সারার কথা। অঘটন ধামাচাপা দেওয়ার চেষ্টা যাকে বলে। দুদিন পরে হয়তো পোয়াতি হবার খবরও রটে যাবে এবার। এমনটাই রটেছে পুরো গ্রামের আনাচে কানাচে। প্রণবের কানেও এলো সবটা। বসুন্ধরা খোঁজ করতে গিয়ে বিকেলে ঘটে যাওয়া ঘটনার যতটুকু জেনে এসেছিল তার থেকে অনেক বেশি কিছুর আভাস পেল। বেশ কিছুক্ষণ বসে থেকেও কারোর দেখা না পেয়ে ফিরে গেল প্রণব। হাসপাতালের বারান্দায় মুমূর্ষু হয়ে বসে রয়েছে বিনা। বসুন্ধরা ভেতরে শোয়া, ঘুমোচ্ছে সে। তাপস সরকার, সৃজন আর স্বপন দাস বাইরে দাঁড়ানো। অনিতা সামলায় বিনাকে। সৃজন এখনও পুরো ঘটনা জানে না, শুধু জানে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। বিস্তারিত জানার পরিবেশ এখন নেই বিধায় সব কিছু ছাপিয়ে তার একমাত্র মনোযোগ আপাতত বসুন্ধরার নির্মল থমকে যাওয়া মুখটায়। চুপচাপ বন্ধ চোখে শুয়ে থাকায় বড্ড বেমানান লাগছে তার কাছে। সৃজনের অপচেতন মন বসুন্ধরাকে ডেকে বলতে চাইছে, ওঠো মেয়ে, তোমাকে নিশ্চুপ মানায় না। গোলগাল চোখ ফুঁড়ে চঞ্চলতা উপচে পড়া মানায় ভ্রু কুচকে লম্বা তর্ক।